হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট র্যাঙ্কার্স WBCS। আজকের আনন্দবাজার পত্রিকা অর্থাৎ 14ই মে 2020 আনন্দবাজার পত্রিকা থেকে বেশ কয়েকটি আর্টিকেল আজকে আমরা ডিসকাস করব। আজকে অনেকগুলি ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে, আমরা তাড়াতাড়ি দেখে নেব। তো প্রথমে যে আর্টিকেলটা রয়েছে সেটা ইকোনমিক প্যাকেজ ফর MSME বাই ফিনান্স মিনিস্টার। তো এই আর্টিকেলটা খুব কমন, তোমরা কালকে থেকে শুনছো যে ইকোনমিক প্যাকেজটা ঘোষণা করা হয়েছে 20 লক্ষ কোটি টাকা। তার মধ্যে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের ত্রাণের জন্য আমাদের ফিনান্স মিনিস্টার, যার নাম হচ্ছে নির্মলা সীতারমন, তিনি একটা কি ইকোনমিক প্যাকেজের ঘোষণা করেছেন MSME সেক্টরের জন্য, মানে মিডিয়াম স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজেস, যেটা ক্ষুদ্র যেটা ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র শিল্প, লঘু ও ক্ষুদ্র শিল্প যেটাকে আমরা বলি, সেটার জন্য কি প্যাকেজ রয়েছে। তো সেটা আমরা দেখে নেব। দেখো, করোনা সংকট ও লকডাউনের গ্রাস থেকে অর্থনীতিকে উদ্ধার করতে মঙ্গলবার কিন্তু প্রধানমন্ত্রী 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। বলেছিলেন বুধবার থেকে প্যাকেজের কিন্তু খুঁটিনাটি জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তাই নয়? আজ প্রথম দিনে মূলত ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের জন্য সুরাহার ঘোষণা করেছেন তিনি, এবং সেই অনুসারেই সেই যে বলেছিলেন প্রধানমন্ত্রী, যে আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারমন, তিনি ধীরে ধীরে জানাবেন যে কী রয়েছে এর ভেতরে। সেটা নিয়েই প্রথম দিন তিনি কালকে মানে যেটা বললেন, তিনি মূলত ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের জন্য সুরাহার ঘোষণা করলেন তিনি। পাশাপাশি ব্যাংক ছাড়া আর্থিক প্রতিষ্ঠান, আবাসন ও সংগঠিত ক্ষেত্রের জন্য কিছু ঘোষণা করেছেন। তো শুধুমাত্র এটা নয় যে তিনি এই ছোট মাঝারি শিল্পের, অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা বলি MSME সেক্টর, সেটার জন্যই শুধু সুরাহা করেননি, তার পাশে তিনি ব্যাংকের সাথে সাথে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, আবাসন ও সংগঠিত ক্ষেত্রের জন্য কিছু ঘোষণা করেছেন। কিন্তু ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পকে উদ্ধার করতে মূলত ব্যাংকের ঋণের উপরেই কিন্তু ভরসা করেছেন অর্থমন্ত্রী। তো অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কিন্তু দেওয়া হয়নি, এই ছোট আর মাঝারি শিল্পকে উদ্ধার করতে কিন্তু ব্যাংকের ঋণের উপরেই কিন্তু ভরসা করার কথা বলেছেন তিনি। আম জনতার হাতে নগদ তুলে দেওয়া বা সরকারি খরচ বাড়ানোর কিন্তু কোনো কথা বলা হয়নি, যেটা নিয়েই কথা হচ্ছে খুব বেশি। যে বেশিরভাগ ক্ষেত্রেই যা বলা হচ্ছে যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, এই মুহূর্তে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য সবথেকে যেটা খুব দরকার সেটা হচ্ছে লোকজনের হাতে নগদ টাকা তুলে দেওয়া বা সরকারি খরচ বাড়ানো বা গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ানো, কিন্তু সেরকম কোনো কথাই অর্থমন্ত্রীর বা প্রধানমন্ত্রীর ভাষণে কিন্তু উঠে আসেনি। অর্থনীতিবিদদের প্রশ্ন করেছেন, সাধারণ মানুষের টাকা না এলে, সরকারি খরচ না বাড়ালে বাজারে কিভাবে চাহিদা বাড়বে, ডিমান্ড কী করে মার্কেটে বাড়বে, অর্থনীতি বা কীভাবে ঘুরে দাঁড়াবে। তো এই জিনিসগুলো অর্থনীতিবিদরা কিন্তু প্রশ্ন করেছেন। দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির অর্থনীতিবিদ লেখা চক্রবর্তী বলেছেন, অর্থমন্ত্রীর ঘোষণায় বাজারে চাহিদা বাড়ানো, মানুষের হাতে টাকা তুলে দেওয়ার মতো কোনো একটাও কথা নেই। TDS-এর হার কমিয়ে এরকম অভূতপূর্ব সংকটের মোকাবিলা কিন্তু হতে পারে না। তিনি অর্থমন্ত্রী যেমন ঘোষণা করেছেন TDS-এর হার কমানোর, কিন্তু এই রকম করোনার পরবর্তীকালে যে আমাদের ইকোনমিক সংকট দেখা দিয়েছে, সেটা কিন্তু TDS-এর হার কমিয়ে কিন্তু সেটা মোকাবিলা করা যায় না। পরিযায়ী শ্রমিক মানে মাইগ্রেন্ট ওয়ার্কার্স, গরিব মানুষ কি পান এইটা দেখার অপেক্ষায় ছিলাম, কিন্তু কিছুই মূল্য নাই, এটা বলেছেন এই লেখা চক্রবর্তী। নেক্সট, অর্থমন্ত্রী যে ঘোষণা করলেন তার মধ্যে সরকার কতখানি খরচ করেছে তাও কিন্তু বোঝা গেল না। বস্তুত আজ অর্থমন্ত্রীকে ঠিক এই প্রশ্নই করা হয়েছিল যে 20 লক্ষ কোটি টাকার মধ্যে সরকার কতটা খরচ করবে। সীতারমন তার কিন্তু উত্তর দেননি, শুধু বলেছেন ধাপে ধাপে সব ঘোষণার পরেই তা কিন্তু স্পষ্ট হবে। আজ অর্থমন্ত্রী ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পকে বন্ধক ছাড়াই 3 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার কিন্তু কথা ঘোষণা করেছেন। কোনো রকম কোল্যাটারাল বা বন্ধক কিন্তু তিনি ছাড়াই তিনি কিন্তু এই 3 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা করেছেন ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পকে। সেই সঙ্গে ছোট মাঝারি শিল্পের সংজ্ঞা বদলে বছরে 100 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করে এমন সংস্থাকেও মাঝারি শিল্পের আওতায় এনেছেন। তো ব্যাপারটা হলো, মাঝারি যে শিল্পের আওতায় যদি চলে আসে কোনো ব্যবসা বা কোনো ইন্ডাস্ট্রি, তখন কিন্তু অনেক কিছু ছাড় দেওয়া হয় সরকারের তরফ থেকে। সেজন্য এই মুহূর্তে সেই কোম্পানিগুলোকে মানে লসের হাত থেকে, ঠিক আছে, লসের হাত থেকে বাঁচানোর জন্য তিনি বলেছেন, সংজ্ঞাটাই চেঞ্জ করে দিয়েছেন। এখন থেকে 100 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করে এরকম কোম্পানিকেও মাঝারি শিল্পের আওতায় ধরা হবে। ফলে অনেক বড় মাপের সংস্থাই এর ফায়দা কিন্তু পাবে। তার ফলে কিন্তু বড় মাপের সংস্থাই এর ফায়দা পাবে। প্রশ্ন, বিজেপির নিজস্ব ভোট ব্যাংক, আচ্ছা এখানে রাজনীতির কথা বলা হয়েছে, এটা আমাদের জানতে হবে না। ভোট ব্যাংক, ব্যবসায়ীদের খুশি করতে গিয়ে এই ঘোষণা।
ওকে, আমরা কিন্তু পরীক্ষার সময় কোনো রকম রাজনীতি পার্টির এই পেপারে লেখা হোক প্রতিবেদনে, আমাদেরও প্রতিবেদন লিখতে দেবে, বাট আমরা কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করব, কারণ এক্সামিনার কোন পার্টির হতে পারে, তারও কোনো বায়াসড ভিউ থাকতে পারে কিনা সেটা আমাদের জানা নেই, সেজন্য আমরা এগুলো অ্যাভয়েড করব। আমরা শুধু সরকারকে নিয়ে কথা বলবো, সরকারকে কিছু সাজেশন দেওয়ার থাকলে সেটা দেবো, বাট কোনো সময় কিন্তু ক্রিটিসাইজ করব না, ঠিক আছে? আচ্ছা, তো বাজারে বিক্রিবাটা নেই, কারখানা বন্ধ, ফলে ঋণের দরকারও নেই। এই অবস্থায় ব্যাঙ্কগুলিকে ধমক দিয়ে ঋণ বিলি করানো হলে তা আর শোধ হবে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠেছে বিভিন্ন মহলে, তাই না? বাজারে এখন বিক্রিবাটাও নেই, কারখানাও বন্ধ, ফলে ঋণের কিন্তু দরকারও নেই। বিভিন্ন সংস্থাগুলো, অনেকগুলো কোম্পানি ঋণেরই দরকার নেই, কারণ ডিমান্ড নেই, মার্কেটে ডিমান্ডও নেই, কারখানাও বন্ধ। এবং এই অবস্থায় যদি ব্যাঙ্কগুলোকে ধমক দিয়ে সেই সব সংস্থাকে ঋণ দেওয়ানো হয়, তাহলে সেটা কি আর শোধ করবে সেই সব সংস্থা? সেটাও কিন্তু প্রশ্ন উঠেছে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এ সম্পর্কে বলেছেন, লক্ষ লক্ষ গরিব ক্ষুধার্ত মানুষ, রাস্তায় হাঁটতে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য অর্থমন্ত্রী কিন্তু কোনো ঘোষণাই করেননি। কম আয়ের মানুষের হাতে নগদ টাকা তুলে দেওয়ার কোনো কথাও তিনি বলেননি। তার হিসাবে নির্মলার এই দিনের ঘোষিত প্যাকেজের মূল্য ছিল 3.6 লক্ষ কোটি টাকা। অন্যদিকে আর্থিক বিশ্লেষকদের মতে আজকের আর্থিক প্যাকেজের পরিমাণ খুব বেশি হলে 5.9 লক্ষ কোটি টাকা। তার মধ্যে সরকারি খরচ মার্কেটে 60,000 কোটি টাকা। মানে এখান থেকে মাত্র 60,000 কোটি টাকাই সরকার খরচ করবে, বাকি যে কোথায় যাবে, কোথায় গিয়ে ঠেকবে, সেটা কিন্তু সুরাহা পাওয়া যাচ্ছে না। ইপিএফে জমার হার কমিয়ে দেওয়ায় মানুষের নগদ আয় বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তো ইপিএফে জমার হার তিনি কমিয়ে দিয়েছেন, তার ফলে মানুষের নগদ আয় বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী, কিন্তু তাতে কোনো সরকারি কিন্তু অবদান নেই। তাহলে তা কিভাবে প্যাকেজে যোগ হচ্ছে সেই প্রশ্ন উঠেছে। মানে কোনো ক্ল্যারিটি বোঝা যাচ্ছে না আসলে কিভাবে উন্নতিটা হবে, আমাদের আর্থিক গতি কিভাবে বাড়বে। এই জিনিসগুলো করে ডাইরেক্টলি কোনো রকম লাভ কিন্তু দেখতে পাচ্ছেন না বিভিন্ন অর্থনীতিবিদ বা বিশেষজ্ঞরা। মোদী সরকার কেন সরকারি খরচ ও ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে নগদ যোগানকে যোগ করে আর্থিক প্যাকেজ মোদী সরকার কেন সরকারি খরচ ও ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে নগদ যোগানকে যোগ করে আর্থিক প্যাকেজ তৈরি করেছে তা নিয়ে প্রশ্ন তুললে চিদম্বরম, আমাদের যে ফর্মার ফিনান্স মিনিস্টার ছিলেন, তিনি বললেন, বিশ্বের কোথাও সরকারি খরচের সঙ্গে ব্যাংকের ঋণ যোগ করে আর্থিক প্যাকেজ দেখানো হয় না। তো এখানে যে আর্থিক প্যাকেজ দেখানো হয়েছে সেটাকে একটা মানে দেখানোর ব্যাপারটা বেশি বলা হচ্ছে, যে এটা দেখানোর জন্য দেখানো হচ্ছে, কারণ বিশ্বের কোথাও সরকারি খরচের সঙ্গে ব্যাংকের ঋণ যোগ করে দেখানো হয় না যে আর্থিক প্যাকেজ ঘোষণা করলাম। মানে এখানে এটাই মিন করা হচ্ছে যে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে, এর মধ্যে ব্যাংকেই অনেক টাকা দেওয়া হবে ঋণ হিসাবে। তার মানে এটা কি করে আর্থিক প্যাকেজ? সাধারণ মানুষ ডাইরেক্টলি তো কোনো দেওয়া হচ্ছে না, সেই জিনিসটাই প্রশ্ন উঠেছে। ওকে, অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসুর ব্যাখ্যা, অর্থমন্ত্রী ঋণের যোগান বাড়াতে চাইছেন, কিন্তু অর্থনীতির মন্দগতির সময় তাতে লাভ হয় না, কারণ বাজারে চাহিদাই নেই, কে ঋণ নেবে? তার বদলে সরকারি খরচ বাড়ানো হলে বা মানুষের হাতে টাকা তুলে দিলে চাহিদা বাড়তো, আর্থিক বৃদ্ধিও কিন্তু বাড়তো। ঠিক আছে, তিনি আবার বলেছেন অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু যে অর্থমন্ত্রী ঋণের যোগান কিন্তু বাড়াতে চাইছেন, কিন্তু অর্থনীতির মন্দগতির সময় তাতে লাভ হয় না। ঋণ নেবেই বা কি? যখন কোনো ব্যবসায়ী হচ্ছে না তখন ঋণ এইভাবে যে ব্যাঙ্কগুলোকে যে ঋণ দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করা হচ্ছে, এটাতে কোনো লাভ হবে না, কারণ বাজারে চাহিদাও নেই, কে ঋণ নেবে? তার বদলে সরকারি খরচ যদি বাড়ানো হতো এই টাকা দিয়ে, এবং মানুষের হাতে যদি টাকা তুলে দিয়ে ডিমান্ড বাড়ানো হতো, তাহলে অটোমেটিকলি আর্থিক বৃদ্ধি বেড়ে যেত, সব কলকারখানা উৎপাদন শুরু হয়ে যেত, এবং তারপরে না হয় টাকার দরকার হলে দেওয়া যেত। এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছে। ওকে, নেক্সট দেখো, 2008-এর বিশ্বজুড়ে আর্থিক সংকটের মোকাবিলায় তদানীন্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ব্যাংক থেকে ঋণ বিলির কিন্তু ব্যবস্থা করেছিলেন, কিন্তু একই সঙ্গে রাজকোষে ঘাটতি বাড়িয়ে সরকারি খরচও কিন্তু তিনি বাড়িয়েছিলেন। তাদের আর্থিক প্যাকেজের জন্য রাজকোষে ঘাটতি কতটা বাড়বে সেই প্রশ্নের জবাব আর সীতারমণ দিতে পারেননি। তো বলেছেন যে ঠিক আছে, ব্যাংকে ঋণ অবশ্যই বিলি করা দরকার, কিন্তু তার সাথে সাথে কিন্তু সরকারি খরচও বাড়াতে হবে, সেক্ষেত্রে রাজকোষের ঘাটতি হোক তাতে কোনো যায় আসে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা করা হয়নি এই প্যাকেজের ক্ষেত্রে। চিদম্বরমের মতে কেন্দ্রের উচিত খরচ বাড়ানো, সেজন্য আরও ধার করা দরকার, কিন্তু কেন্দ্র তাতে রাজি নয়। কেন্দ্রের উচিত রাজ্যগুলোকে আরও ধার দেওয়া, কারণ আসলে রাজ্যগুলোকেই সব কাজ করতে হচ্ছে গ্রাউন্ড লেভেলে, তাও তারা কিন্তু করতে নারাজ। আচ্ছা, কি আছে একবার আমরা পয়েন্টে দেখে নিই। ছোট মাঝারি শিল্পের জন্য 6টি পদক্ষেপ নেওয়া হলো। পুঁজির অভাব মেটাতে ব্যাংক, এনবিএফসি মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি থেকে 3 লক্ষ কোটি টাকার বন্ধকহীন ঋণের ব্যবস্থা। ঠিক আছে,
মানে ব্যাংক আর এনবিএফসি থেকে 3 লক্ষ কোটি টাকার বন্ধকহীন মানে কোল্যাটারাল ফ্রি বন্ধকহীন ঋণের ব্যবস্থা করা হবে। চাপের মুখে থাকা ছোট মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকার সাবঅর্ডিনেট ডেপ্ট হবে এটা, ঠিক আছে, ডেপ্ট মানে ধার। ফান্ড অফ ফান্ডসের মাধ্যমে 50,000 কোটি টাকার ইকুইটি ইনফিউশন। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের সংজ্ঞা বদল করা হলো, যেটা আমি বললাম এখনই 100 কোটি টাকা পর্যন্ত যেটা সংস্থা সেটাকে এখন মাঝারি শিল্প ধরা হবে, বড় শিল্প ধরা হবে না। আর 200 কোটি টাকা পর্যন্ত সরকারি ক্রয় গ্লোবাল টেন্ডার কিন্তু ডাকা হবে না। আগামী 45 দিনের মধ্যে সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থা সমস্ত বকেয়া মিটিয়ে দেবে। এত কিছু তোমাদের মনে রাখা দরকার নেই, তোমরা কিন্তু তোমাদের এই জিনিসগুলো ইনফরমেশন দেওয়ার দরকার নেই কী কী ঘোষণা করা হয়েছে। নেক্সট, আয়করে কী কী সুবিধা দেওয়া হয়েছে একবার খালি দেখে নিতে হবে আমাদের। 2021-এর 31 মার্চ পর্যন্ত টিডিএস ও টিসিএস হয়ে 25% কমানো হবে, যা চুক্তি, পেশাদার ফি, ব্রোকারের সুদ, ভাড়া, ডিভিডেন্ড, কমিশন সব ক্ষেত্রে প্রযোজ্য। সমস্ত চ্যারিটেবল ট্রাস্ট, নন কর্পোরেট বিজনেস, প্রপ্রিয়েটরশিপ, পার্টনারশিপ, এলএলপি, কোঅপারেটিভের জন্য অবিলম্বে আয়কর রিফান্ড দিতে হবে। 2019-20 আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 30 নভেম্বর 2020 করা হলো। কর অডিটের সময়সীমা 30 সেপ্টেম্বর থেকে বেড়ে 31 অক্টোবর 2020 করা হলো। অ্যাসেসমেন্টের সীমাও 30 সেপ্টেম্বর থেকে বেড়ে 31 ডিসেম্বর 2020 করা হলো। যাদের সময়সীমা 31 মার্চ 2021 শেষ হচ্ছিল তাদের বেড়ে 30 সেপ্টেম্বর 2021 করা হলো। বিবাহ সে বিশ্বাস প্রকল্পের মেয়াদ বেড়ে 31 ডিসেম্বর 2020 করা হলো। এবার এনবিএফসি, আবাসন ঋণ ও ক্ষুদ্র ঋণ সংস্থার জন্য কি করা হলো? মুশকিলে পড়া এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির জন্য 30,000 কোটি টাকার বিশেষ প্রকল্প ঘোষণা করা হলো। রিজার্ভ ব্যাংক এনবিএফসি ঋণপত্রে লগ্নি করবে এবং 45,000 কোটি টাকার আংশিক ঋণ গ্যারান্টি প্রকল্প প্রথম 20% ক্ষতি সরকার বহন করবে। এগুলো দরকার নেই তোমাদের, এগুলো ইকোনমিকের ব্যাপার, এগুলো জানার দরকার নেই। এবার আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রাম বাংলার অর্থনীতির জাগরণ ঘটাতে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা নিয়ে একটু ডিসকাস করব আমাদের রাজ্য সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক রিফর্ম এমিড কোভিড-19, এটার টাইটেলটার সাথে তোমরা এই টপিকটাকে রিলেট করতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইকোনমিক কীরকম, অর্থনীতি কীরকম রিফর্ম চলছে কোভিড-19 ডিউরিং, এটা আমরা পড়বো। তো দেখো, আত্মনির্ভরতার উপরে মঙ্গলবার জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার 24 ঘন্টা কাটার আগে গ্রামীণ অর্থনীতির জাগরণের কথা বললেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থানের উপরে জোর দিয়ে নতুন প্রকল্পও কিন্তু ঘোষণা করলেন তিনি। তবে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো রং বিচার করা চলবে না বলে এটা জেলা শাসকদের তিনি নির্দেশ দিয়েছেন। মানে কঠোর পদক্ষেপ নেওয়া হবে যদি এগুলো কর্মসংস্থান ঠিকঠাক নিয়ম মেনে না করা হয়। জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতিদের সঙ্গে বুধবার বৈঠকে বসেছিল পঞ্চায়েত দপ্তর। সেই বৈঠকে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার রূপরেখা স্থির করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আমরা চাইছি আরও দোকানপাট খুলুক। এখন তো মৎস্য সেচ দপ্তরে কাজ করতে অসুবিধা নেই, তার জন্য আরও বেশি লোককে কিন্তু কাজে লাগাতে হবে। ভিন রাজ্য থেকে যারা এসে এ রাজ্যে আটকে পড়েছেন প্রয়োজনে তাদেরও 100 দিনের কাজ দিতে হবে। আমাদের রাজ্যে তোমরা জানো আমাদের 100 দিনের কাজ কিন্তু খুব ভালো হয়, যেটা মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের অধীনে যে কাজটা হয় আমাদের পশ্চিমবঙ্গে, সেই কাজের পারফরমেন্সটা খুব ভালো আমাদের ন্যাশনাল লেভেলে। এদিন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে মাটির সৃষ্টি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো। তো তোমাদের এক্সাম পার্সপেক্টিভে এই মাটির সৃষ্টি পরিকল্পনা এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাতে পশ্চিমাঞ্চলের 6টি জেলার 60,000 একর জমি এই প্রকল্পের আওতায় আসবে। তো আমাদের পশ্চিমাঞ্চল, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে অঞ্চলগুলো, অর্থাৎ এই যে রাজ্যগুলো বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর, এখানে এই 6টি জেলার 60,000 একর জমি এই যে মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় আসবে। তাতে 2.5 লক্ষ মানুষ কিন্তু উপকৃত হবেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে 6,500 একর পতিত জমির জন্য প্রায় 550 মাইক্রোপ্ল্যান কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। 100 দিনের কাজের মাধ্যমে এগুলি ধীরে ধীরে রূপায়ণ করা হবে। তবে ঠিকাদার কিন্তু এখনই নিয়োগ করা হবে না, জানিয়েছে সরকার। ঘটনাচক্রে কাজে লোক নিয়োগ নিয়ে মারপিট যাতে না হয় তা দেখার জন্য এদিন জেলা শাসকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জয় বাংলা সহ সামাজিক যে পেনশন স্কিমগুলো রয়েছে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলো রয়েছে, যেটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছিল, সেগুলো নিয়ে অভিযোগ বরদাস্ত কিন্তু করা হবে না বলে হুঁশিয়ারি তিনি দিয়ে দিয়েছেন অলরেডি। মুখ্যমন্ত্রী বলেছেন, জয় বাংলা নিয়ে কোনো অভিযোগ হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। রেশন নিয়ে একটিও অভিযোগ কিন্তু তিনি শুনতে চান না। যাতে কেউ অনাহারে না থাকে তা নিশ্চিত করতে হবে। জয় বাংলা, জয় জোহরের জুন জুলাইয়ের অর্থ দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হবে। বাংলা আবাস যোজনায় কিন্তু 10 লক্ষ বাড়ির কাজ হবে, যা আগামী কয়েক মাসের মধ্যেই করার লক্ষ্যমাত্রা
স্থির করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ সড়ক যোজনার কাজের উপরেও গুরুত্ব আরোপ করেছেন তিনি। 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড করে দেওয়া হবে বলে তিনি জানান। বিশ্বব্যাংকের 5,000 কোটি টাকার প্যাকেজ জেলা শাসকদের হাতে দিয়েছে রাজ্য, এরকম বলা হচ্ছে। আর পঞ্চদশ অর্থ কমিশনে স্থির হয়েছে 70% অর্থ গ্রাম পঞ্চায়েতের হাতে যাবে, তাই না? বাকি 15% করে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির হাতে গেল। তার প্রথম কিস্তির টাকাও কিন্তু এসে গেছে। সেই অর্থ কোভিড পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় খরচ করতে পারবে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি। তো এটাই ছিল আমাদের রাজ্যের ইকোনমিক যে রিফর্ম বা ইকোনমিকে যে সংস্কার করতে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে একটা আর্টিকেল। আরেকটা এবার আর্টিকেল আমরা দেখব অন্ন বিপন্নতা। এটা তোমরা রিলেট করতে পারো এই টপিকটার সাথে, এই আর্টিকেলটাকে। মিসইউজ অফ টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল, মোবাইল ইন স্টুডেন্ট লাইফ অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য প্যারেন্টস। মানে যে মিসইউজ করা হচ্ছে এখন টেকনোলজির, সোশ্যাল মিডিয়ার, মোবাইলের স্টুডেন্ট লাইফে, সেটা কি এবং তাতে প্যারেন্টসদের বা গার্জিয়ানদের কী রেসপন্সিবিলিটি আছে, সেটা নিয়ে এই আর্টিকেলটি। অতিমারি প্রসঙ্গে সম্প্রতি শোনা যাচ্ছে পৃথিবী আর পূর্বাবস্থায় ফিরতে পারবে না। নতুন পৃথিবী হবে বিপন্নতর, অশান্ততর। আরও বেশি বিপন্ন হবে নতুন যে পৃথিবীর সৃষ্টি হবে আফটার কোভিড-19, এবং আরও বেশি অশান্তির সৃষ্টি হবে। প্রসঙ্গত এই কনটেক্সটেই বলা হচ্ছে এই বিপন্নতর বিশ্বের সংকটগুলো কিন্তু বহুবিধ ও বহুব্যাপ্ত। ইহার মধ্যে একটি হলো মূল্যবোধের সংকটজনিত যৌন বিকৃতি। এই বিষম সংকটের এক নিদর্শন দেখা গেল গত সপ্তাহের বয়েজ লকার রুম এবং তৎপরবর্তী বিভিন্ন তথ্য উন্মোচনে। জানা গেল ইনস্টাগ্রাম, গুগল ড্রাইভের মতো সামাজিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন স্তরের পড়ুয়া কিশোর তরুণরা সমবয়সী কিশোর তরুণীদের আপত্তিকর শারীরিক ছবি সম্মিলিতভাবে উপভোগ করিবার নেশায় জর্জরিত, এমনকি সমাজ বিরুদ্ধ অপরাধ কল্পনা করিতেও নিয়মিত অভ্যস্ত। তাহলে এত বড় বড় দেখা যাচ্ছে, এটা আমরাও নিউজে শুনতে পেয়েছিলাম যে বড় বড় স্কুলের স্টুডেন্টরা, কম বয়সের স্টুডেন্টরা এরকম একটা গ্রুপ তৈরি করে এই ধরনের কার্যক্রম করেছেন, যেটা কিন্তু আমাদের সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। সমাজ বিরুদ্ধ অপরাধ এইরকম কিন্তু মানে আমরা কল্পনা করতে পারি না এই রকম একটা সমাজের। এমনকি অপ্রাপ্তবয়স্ক স্কুল ছাত্ররাও এই বিকৃতির শিকার। দিল্লির ঘটনা হতে সংকটটি সামনে আসলো, কিন্তু জানা গেল বিকারগ্রস্ত তরুণ সমাজের সেই তালিকায় আছে এই শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও। ঠিক আছে, আমরা হামেশাই কিন্তু এরকম গ্রুপের কথা শুনতে পারি, আমাদের আশেপাশেও কিন্তু এরকম থাকে। দিল্লির ঘটনাটি কিন্তু সত্যিই স্তব্ধ করার মতো। আইনের চোখ অপরাধ করলেও সংগঠনকারীরা বয়সে এতই ছোট যে তাহাদের আইন মাফিক অপরাধী বলার কিন্তু উপায় নেই। এত অল্প বয়সে যে মানসিক বিকারের শিকার হচ্ছে এরা, তাতে হতে নিষ্কৃতির কি কোনো উপায় আছে? উপায়টা কি আসলে? পথ কি কোনো আদৌ আছে? করোনা পরবর্তী পৃথিবীতে এই প্রশ্ন কিন্তু আরও ভয়াল হয়ে দাঁড়াচ্ছে, কেননা ক্রমশই প্রযুক্তির উপর আমাদের সন্তানদের নির্ভরতা কিন্তু বাড়ছে, তাই না? মোবাইলের উপর, প্রযুক্তির উপর আমাদের সন্তানদের নির্ভরতা বেড়েই চলেছে। ভুললে চলবে না, মূল্যবোধের অবক্ষয় নতুন বিষয় নয়, কিন্তু এটা যে আজ মহামারীর ন্যায় সমস্ত সমাজকে বিপন্ন করতে বসেছে, তাহার পিছনে কিন্তু প্রযুক্তির ভূমিকা সর্বাধিক। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে চাইবো যে আগে কি হতো, যাদের মূল্যবোধ কাদের ক্ষয় হতো, যারা ছোট ছোট জায়গায় থাকতো, যারা এডুকেশন পেতো না, খুবই পিছিয়ে পড়া যারা থাকতো, তারা কিন্তু এই রকম জিনিসে যুক্ত হতো, তাই না? এরকম যে মূল্যবোধের তাদের অবক্ষয় দেখা দিত, কারণ তারা প্রপার এডুকেশন পেত না বলে তাদের মধ্যে মূল্যবোধের অভাব দেখা যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে বেশিরভাগ এই যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে সেটা টেকনোলজির হাত ধরে। তার মানে ভালো ভালো স্টুডেন্টরা, ভালো ভালো ছাত্রেরা, ভালো ভালো বাড়ির এরকম ছাত্রছাত্রীদের কিন্তু এরকম দেখা যাচ্ছে। আর শুধু ছেলেরাই নয়, যেটা এই বয়েজ লকার রুমে দেখা গেল, সেরকম একটা যে পোস্ট শেয়ার করেছিল সেটা একটা মেয়ে ফেক আইডি করেছিল। তার মধ্যে শুধুমাত্র ছেলেরা না, মেয়েরাও কিন্তু এর মধ্যে জড়িত আছে। তো ছেলে মেয়ে, ছাত্রছাত্রী উভয়েরই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের একটা সামগ্রিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এবং এর পিছনে কিন্তু এটা কিন্তু এখন মহামারীর ন্যায় ছড়াচ্ছে। ঠিক আছে, পুরো সমাজকে এটা বিপন্ন করছে, এবং তার পিছনে প্রযুক্তির কিন্তু ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তির হাত ধরে নানা ধরনের বিকার বয়স ও আর্থিক অবস্থা নির্বিশেষে এখন ছড়াইয়া পড়ছে। মানে এখন না বয়স দেখছে না আর্থিক অবস্থা দেখছে, এখন প্রযুক্তির হাত ধরে এইরকম মানসিক বিকার কিন্তু দেখা দিচ্ছে। সাম্প্রতিক করোনা সংকট সেই প্রযুক্তি নির্ভরতাকে এক অভূতপূর্ব স্তরে পৌঁছে দিচ্ছে। মূল্যবোধের সংকটও কি তাহার পিছু পিছু অদৃষ্টপূর্ব উচ্চতায় পৌঁছাবার উপক্রম করছে? এটাই লেখক কোশ্চেন করেছেন। অপ্রাপ্তবয়স্ক হোক আর সদ্য তরুণী হোক, এহেন অপরাধের একটি বিশেষত্ব
সম্ভবত তাহার গুরুত্ব ও বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে অপরাধকারীদের অধিকাংশেরই অসচেতনতা। তো এই রকম একটা অপরাধের কি কনসিকুয়েন্সেস হতে পারে, এর বিধ্বংসী কি ক্ষমতা হতে পারে, সেটা কিন্তু অপরাধকারীদের অধিকাংশেরই কিন্তু অসচেতনতা। তাদের কিন্তু এটার বিষয়ে কোনো রকম সচেতনতাই নেই। তাদের অনেকের কাছে ইহা নিছক মজা, স্বাভাবিক পৌরষ উপযোগী বিনোদন। মজা ও অপরাধের মধ্যে রেখাটি যে কতই ক্ষীণ স্বাভাবিক বলিয়া যাহাকে ভাবা হচ্ছে, তাহা যে কতটাই অস্বাভাবিক তাহা বুঝাবার জন্য প্রয়োজন উপযুক্ত দিক নির্দেশের। তাহলে তারা কিন্তু এখন এটাকে খুবই মজা, স্বাভাবিক, এটা পুরুষ উপযোগী বিনোদন বলে মনে করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি মজা আর অপরাধের মধ্যে একটা ফাইন লাইন রয়েছে, একটা খুবই ক্ষীণ একটা রেখা রয়েছে, যেটাকে স্বাভাবিক বলে ভাবা হচ্ছে সেটা যে কতটাই অস্বাভাবিক, কতটাই অ্যাবনর্মাল, সেটা কিন্তু বোঝার জন্য প্রয়োজন একটা উপযুক্ত দিশা নির্দেশনের, তাই না? একটা দিক নির্দেশের দরকার আছে, তাকে একটা গাইডেন্সের দরকার আছে। কাহার কাজ সেই দিক নির্দেশ, এবং এই দিক নির্দেশ কে করবে? ইহা কি কেবল আইনের বিষয়? এটা কি শুধু আইন কি গিয়ে সবাইকে কারেক্ট করবে? এটা কি হবে না রাষ্ট্রের দায়িত্ব? না, এই দায়িত্ব প্রধানত সমাজের। এই দায়িত্বটা নিতে হবে কিন্তু আমাদের পুরো সমাজকে, পরিবারকে, যেই পরিবার থেকে তারা বিলং করছে, এবং অভিভাবকদের, পিতামাতা, সবাইকে কিন্তু এই দায়িত্ব নিতে হবে, যাতে ছেলেমেয়েরা এই রকম দিক নির্দেশ দিশাহীন না হয়ে পড়ে এই রকম ভুল পথে না চলে যেতে পারে। এই দায়িত্ব সেই ব্যক্তির। পরবর্তী প্রজন্মকে সুস্থ ও অসুস্থ ভাবনার পার্থক্যটি কিন্তু শিখিয়ে দিতে হবে, কারণ যারা ছোট হয় বয়সে তাদের কিন্তু অনেক কিছুই জানা থাকে না। তো এটা হচ্ছে পরিবারের, সমাজের এবং অভিভাবক পিতামাতার দায়িত্ব, যে তাকে সেই জিনিসগুলোকে প্রতিনিয়ত বুঝিয়ে যেতে হবে। সন্তানের হাতে প্রযুক্তি তুলে দেওয়ার আগেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সেই প্রযুক্তি ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কি না, সন্তান বিপদ যাইবার পথটি প্রশস্ত করিতেছে, তার উপর নজর রাখার দায়িত্বও কিন্তু অভিভাবকদের এবং পরিবারের, তাই না? প্রযুক্তি একটা তুলে দেওয়া হলো, মোবাইল তুলে দেওয়া হলো, সেটা তুলে দিয়ে কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। সেই প্রযুক্তি ঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, সন্তান কোনো বিপথে যাচ্ছে কি না, তার উপর কিন্তু নজর রাখতে হবে। নজর রাখার দায়িত্বও কিন্তু তাদেরই রয়েছে। ভারতে এখনও সাইবার অপরাধ আইন ধোঁয়াশামুক্ত নহে। ইহার প্রয়োগের দিকটিও সীমাবদ্ধ, কিন্তু শুধুমাত্র আইন বিচার দিয়ে ব্যাপ্ত মূল্যবোধের বিকৃতিকে অবদমিত করা সম্ভব নয়। সেই অতি জরুরি কাজের জন্য প্রতিটি পরিবারকে দায়িত্ব নিতে হবে। সুতরাং আইন কানুন দিয়ে মূল্যবোধ জাগানো যেতে পারবে না, তাই না? মূল্যবোধটা জাগাতে হবে পারিবারিক লেভেলে দায়িত্ব নিতে হবে এই জিনিস অতি জরুরি কাজের জন্য। এটাই আর্টিকেলে বলা হয়েছে। আচ্ছা, স্পষ্ট হয়ে গেল অনলাইন পাঠের গুরুত্ব ও ঘাটতি। তো অনলাইন পাঠের গুরুত্ব ও ঘাটতি কি, সেটা এখন স্পষ্ট হয়ে গেল। কি সেটা আমরা দেখে নেব। করোনা শুধু বাংলা, তো এটার সাথে রিলেট করতে পারো তোমরা অনলাইন এডুকেশনের কি লিমিট এবং এর কি ক্রেডিট এবং ডিসক্রেডিট। ওকে, করোনা শুধু বাংলা বা ভারত নয়, সারা বিশ্বে জীবনধারা বিপর্যস্ত করে দিচ্ছে, এবং রেহাই নেই সর্বস্তরের শিক্ষারও। লকডাউন বা গৃহবন্দী দশার 50 দিনে রাজ্যে শিক্ষার পরিস্থিতি একেবারে ওলটপালট হয়ে গেছে বলে মনে করে শিক্ষা শিবির, তাই না? এটা আমরা সব থেকে বেশি ফেস করতে পারছি, দেখতে পাচ্ছি। শুধুমাত্র আমাদের পড়াশোনা নয়, চাকরির যে পরীক্ষাগুলো সেগুলো ইভেন স্থগিত হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা মাঝখানে থেমে গিয়েছে। ছাত্রছাত্রীরা যে ঘরে বসে পড়াশোনা চালিয়ে যেতে পারতেন তারও কিন্তু উপায় নেই, কারণ তাদের হাতে অনেক বইও নেই। অনলাইনে কিছু ক্লাস হচ্ছে ঠিকই, কিন্তু রাজ্যের সব প্রান্তে কিন্তু সুফল মিলছে না, কারণ কোথাও ইন্টারনেট নেই, কোথাও মোবাইল নেই সবার কাছে। কেননা গ্রাম ও প্রত্যন্ত এলাকার অসংখ্য পড়ুয়ার কাছে সাইবার প্রযুক্তির আশীর্বাদ এখনও পৌঁছায়নি, অনলাইন এডুকেশন, অনলাইন প্ল্যাটফর্ম পৌঁছায়নি। সব মিলিয়ে এই লকডাউন শিক্ষায় বিশাল ধাক্কা বলে মনে করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর মতে পুরো ছবিটা আচমকা কিন্তু বদলে গেছে। এর জন্য ন্যূনতম সময় পর্যন্ত পাওয়া যায়নি যে ইনফ্রাস্ট্রাকচার একটু আগে ক্রিয়েট করে নেওয়া যাক। মন্ত্রী জানান, লকডাউনে পঠন নষ্ট তো হচ্ছেই, এটা তিনি মেনে নিয়েছেন। পড়ুয়ারা সময় মতো পরীক্ষার পরে সার্টিফিকেট না পেলে তাদের কিন্তু চাকরি পেতেও অসুবিধা হবে, তাই না? মন্দার যে পরিবেশ তৈরি হয়েছে তারও প্রভাব পড়বে এই শিক্ষায়। করোনার চোখ রাঙানিতে স্থগিত উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো কবে হবে তারও এখনও ঠিক নেই, কারণ লকডাউন আরও কতদিন চলবে কেউ তা জানেন না। তবে অনলাইনে পঠনের গুরুত্ব তুলে ধরেছে এই লকডাউনে এটা অস্বীকার করা যাবে না যে অনলাইনের পঠনের যে গুরুত্বটা সেটা অস্বীকার কোনোভাবেই করা যাবে না। অনলাইন শিক্ষার বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। এই প্রশ্ন উঠছে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা ঠিক কতটা সফল, কজন ছাত্রছাত্রী এই শিক্ষার সুযোগ পাচ্ছেন বা পেয়েছেন। শিক্ষা শিবিরে একাংশের মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইন পঠন চালু হলেও
তার সাফল্য কিন্তু পুরোপুরি মেলেনি এবং এখানেও বিভেদ সেই গ্রাম ও শহর এবং ধনী ও দারিদ্র্যের মধ্যে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষা শিবির বিভিন্ন জায়গার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনলাইন পঠন পাঠন চালু হলেও তার সাফল্য কিন্তু সবাই নিতে পারছে না, তার সুবিধা কিন্তু সবাই নিতে পারছে না। এখানেও সেই গ্রাম শহর ধনী দরিদ্রের মধ্যে বিভেদটা দেখা যাচ্ছে, যেটাকে ডিজিটাল ডিভাইড বলা হচ্ছে এই যুগে, আধুনিক যুগে। কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যেটা কুটা বলা হয়, সমীক্ষায় দেখেছেন অনলাইন পাঠের সুফল পাচ্ছেন মাত্র 15% ছাত্রছাত্রী। শিক্ষামন্ত্রীও মানছেন অনলাইন শিক্ষার প্রসার সকলের কাছে পৌঁছায়নি বা পৌঁছাতে পারছে না। তিনি বললেন, আমরা তবে সার্বিকভাবে চেষ্টা করছি, কারণ এখন যখন অপশান নেই তখন এই চেষ্টাটাই কিন্তু থেকে গেছে। কারণ একজন টিচারের পক্ষে তো প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ি গিয়ে পড়ানো বা প্রত্যেক স্টুডেন্টকে পার্সোনালি ফোন করে বা কোনোভাবে গাইড করা সম্ভব নয়। এক একটা শিক্ষকের অনেকজন আন্ডারে অনেকজন স্টুডেন্ট থাকে, তো সেক্ষেত্রে একটা অনলাইন মিডিয়ামে কিন্তু এর সুরাহা হতে পারে। অনলাইন শিক্ষা, টিভিতে লাইভ ক্লাসরুম শিক্ষা, সরকারের তরফে সব রকম চেষ্টাই কিন্তু হয়েছে, কিন্তু হয়তো দেখা যাবে খুব বেশি ছেলে মেয়ে, বিশেষ করে গ্রামের দিকে যারা থাকে, তারা কিন্তু এই সুযোগ পায়নি। ক্লাসরুমে শিক্ষার অভাব রয়েই গেল। অনলাইন শিক্ষায় প্র্যাকটিক্যাল ক্লাসও তো হয় না। 130 কোটির দেশে অনলাইন ক্লাসের বাস্তবতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়, এবং প্র্যাকটিক্যাল ক্লাসও করা যায় না। অনেক কিছু অভাবও রয়েছে না অনলাইনের পড়াশোনায়, সব কিছু তো করা যায় না, কারণ একটা তো এনভায়রনমেন্ট দরকার পড়াশোনার জন্য, টিচারের সাথে ইন্টারাক্ট দরকার। শুধুমাত্র ছাত্রছাত্রীরা তো পড়াশোনা শেখে না, তার সাথে ওভারঅল তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, সেই জিনিসটাও হবে না। প্র্যাকটিক্যাল ক্লাস হয় অনেক সাবজেক্টে, সেগুলো করা যাবে না। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, যেটা এবিটি এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, গ্রামের পড়ুয়ারা অনলাইন শিক্ষার সুযোগ কিন্তু পায়নি। অনেকেরই ল্যাপটপ বা স্মার্টফোন নেই এবং অনেক জায়গাতে নেই দ্রুত লয়ের ইন্টারনেট পরিষেবা, মানে ইন্টারনেটের স্পিড নেই, এই মানে ফাস্ট ইন্টারনেট ওখানে অ্যাভেলেবেল নেই। শিক্ষা জগতের পর্যবেক্ষণ এই লকডাউনে বুঝিয়ে দিয়েছে এমন পরিকাঠামো তৈরি করতে হবে যাতে জরুরি পরিস্থিতিতে অনলাইন পাঠ চালানো যেতে পারে। এবার শিক্ষা জগতের পর্যবেক্ষণ এই লকডাউনে বুঝিয়ে দিয়েছে যে ইনফ্রাস্ট্রাকচারটা এমন তৈরি করতে হবে এবার, যাতে জরুরি পরিস্থিতিতে, যখন এরকম পরিস্থিতি হবে, তখন অনলাইন পাঠ অ্যাটলিস্ট চালানো যেতে পারে। মানে এমনি সময় স্কুল চলুক স্কুলের মতো, বাট যখন এরকম কোনো কঠিন পরিস্থিতি হোক, তাহলে যেন অনলাইনে পঠন পাঠন চালানো যায়, সেটা কিন্তু আগে থেকেই ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো গঠন করে রাখতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষার সার্বিক নীতি ও পরিকাঠামো তৈরি করুক, কুটা এটাই চায় বলে জানান সংগঠনের সভাপতি পার্থিব বসু। অনলাইন পাঠ সেভাবে সফল না হওয়ায় প্রশ্ন উঠেছে, কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম শেষ না করেই কি পরীক্ষা নেওয়া হবে? বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজের অধ্যক্ষতার কাছে জানতে চাওয়া হচ্ছে, বিকম চূড়ান্ত সেমিস্টারের পাঠ্যক্রম কতটা বাকি, অনলাইনে পঠন পাঠন কতটা সফল হয়েছে, এগুলো প্রশ্ন করা হচ্ছে। ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে না পারলে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এনআইটি দুর্গাপুরে চূড়ান্ত পরীক্ষার মডেল অনুসরণ করার কথা ভাবছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মিড টার্ম পরীক্ষা, আগের সেমিস্টারে প্রাপ্ত নম্বর, অনলাইন অ্যাসাইনমেন্ট, ল্যাবরেটরি অ্যাসাইনমেন্ট ও ফাইনাল প্রজেক্ট লকডাউনের আগে যতটা হয়েছে তার উপরেই নম্বর দেওয়া, মৌখিক পরীক্ষা ভিডিও কল বা ফোনে করা, এইভাবে শেষ সেমিস্টারে মূল্যায়ন করতে বলা হয়েছে এই পার্টিকুলার মডেলে। তো এটাই ছিল অনলাইন এডুকেশনের, যেটা বিভিন্ন দিকগুলো এখন এই প্রেজেন্ট সিচুয়েশনে উঠে আসে। দীর্ঘ লকডাউনে গৃহবন্দী অনেক স্বাস্থ্য কর্মসূচিও, তো এটাকে আমরা রিলেট করতে পারবো। এই যে আমাদের এখন হেলথের দিক থেকে বিভিন্ন হেলথ প্রবলেম দেখা যাচ্ছে, শুধুমাত্র কোভিড-19 তো নয়, আরও মানুষের বিভিন্ন ধরনের রোগ হয়, তো সেগুলো যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই স্বাস্থ্য কর্মসূচি, সেগুলোতে কী কী প্রভাব পড়ছে সেটা আমরা দেখে নেব কুইকলি। তো দেখো, স্বাস্থ্য ভবনের প্রায় প্রতিটি বিভাগের আধিকারিকরাই কোভিড কর্মসূচিতে ব্যস্ত, তাই না? প্রত্যেকটা আধিকারিক এখন কোভিড কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছেন, তাদের ডিউটি ওখানে চলে গেছে। এবং বুধবার জানতে চাওয়া হয়, লকডাউনের হাফ সেঞ্চুরি রাজ্যের লকডাউনের হাফ সেঞ্চুরি রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় কী প্রভাব ফেলেছে, এটা জিজ্ঞেস করা হলো। যার প্রতিক্রিয়া হলো, তাতে স্পষ্ট 2 মাস ধরে গৃহবন্দী হয়ে রয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। তো শুধুমাত্র এই লকডাউনের জেরে মানুষেরা নেই, পুরো স্বাস্থ্য পরিষেবা বা হেলথ সার্ভিসেস যেগুলো দেওয়া হয় বিভিন্ন সময়, সেগুলো পুরো লকডাউনে হয়ে বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে গেছে, এরকম একটা বলা হচ্ছে। মা শিশু স্বাস্থ্য, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ সহ প্রায় সব বিভাগের অফিসারদেরই এখন বক্তব্য, করোনার ধাক্কা মারাত্মক। স্বাস্থ্য দপ্তরের খবর, টিকাকরণ সহ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ প্রকল্পের কাজ থেমে গিয়েছে। মানে বিভিন্ন টিকা যে দেওয়া হয় রিপ্রোডাক্টিভ এবং চাইল্ড হেলথ সম্পর্কিত, রিপ্রোডাক্টিভ মিনস যেটাতে মাদার্স এবং যে ছোট বাচ্চা হয় ইনফ্যান্টদের, তাদের যে হেলথ কেয়ার হয়, তো সেই হেলথ কেয়ার প্রকল্পের কাজও থেমকে গেছে। গত 2 মাস ধরে কোনো টিকাকরণই হয়নি। তো এখন যদি টিকাকরণ না হয়, তাহলে কিন্তু এর ফল কিন্তু ভবিষ্যতে অনেক খারাপ হবে, কারণ টিকা আগে থেকে এই জন্যই দেওয়া হয় যাতে ভবিষ্যতে কোনো রকম ব্যাধি
শিশুদের না হয়, সেই রকম যদি টিকাগুলো করা যদি সরবরাহ বা টিকাকরণ যদি বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু তার ফল পরবর্তীকালে মারাত্মক হতে পারে। প্রাতিষ্ঠানিক প্রসবের হারও তথৈবচ, এবং ইনস্টিটিউশনাল যে ডেলিভারি হয় সেগুলোও এখন খুবই খারাপ অবস্থা। প্রতি লক্ষ জনসংখ্যায় প্রসূতি মৃত্যুর হার এখন কত 94, তা 80 নিচে নামানোর লক্ষ্য কাজ করছিল স্বাস্থ্য দপ্তর, কিন্তু এখন আবার 94 হয়ে গেছে। 2017 তথ্যের ভিত্তিতে প্রকাশিত রিপোর্টে রাজ্যে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার 22, ঠিক আছে, এখন 22, তা 16 নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছিল স্বাস্থ্য ভবন, কিন্তু করোনা আবহে এটাও এখন আর করে হয়ে ওঠেনি। এদিনই মা শিশু স্বাস্থ্যের সঙ্গে সংক্রান্ত কর্মসূচিতে গতি আনতে জেলার সঙ্গে ভিডিও বৈঠক করেন স্বাস্থ্যকর্তারা। ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভ্যাসকুলার ডিজিজেস অ্যান্ড স্ট্রোক, যেটাকে NPCCS কর্মসূচি বলা হয়, এটা পালিত হয় NCD নন কমিউনিকেশনাল ডিজিজ সেলের মাধ্যমে, কিন্তু এখন সেগুলোও করা যাচ্ছে না, তাই না? তো এই যে ডায়াবেটিস, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক, এগুলো যে একটা নিয়মিত কর্মসূচি পালন করা হয় এগুলোকে রোধ করার জন্য, সেটাও কিন্তু এখন বন্ধ। রাজ্যের 8টি জেলার আর্সেনিক নিয়ন্ত্রণ এবং 6টি জেলার ফ্লুরোসিস প্রকল্প এই সেলের আওতায় পড়ে, ঠিক আছে। স্বাস্থ্যকর্তাদের একাংশ জানান, কন্টেনমেন্ট জোন তো বটেই, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুরের মতো গ্রিন জোনের জেলাতেও কিন্তু গত 2 মাসে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানে ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি হাই ব্লাড প্রেশার, ক্যান্সার রোগীদের খুঁজে বার করার কাজও চালানো যায়নি। তো কন্টেনমেন্ট জেলাতে তো কিছু করাই যাচ্ছে না। ইভেন স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন যে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর যেখানে গ্রিন জোন রয়েছে পুরোপুরি, যেখানে একটাও কেস পাওয়া যায়নি, সেখানেও কিন্তু 2 মাস ধরে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার রোগীদের কিন্তু এখনও খুঁজে বার করার কাজ চালানো যায়নি। এক স্বাস্থ্য অফিসার বলেন, আমরাও থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া রোগীদের রক্ত জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছি। অন্য এক অফিসার বলেন, লকডাউনের মধ্যে 4,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে এসেও ক্যান্সার রোগী কেমোথেরাপি পাননি। তাহলে বুঝতে পারছো কী অবস্থা। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া রোগীদের রক্তের দরকার হয়, সেটা জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য দপ্তর। তার সাথে সাথে মানে স্বাস্থ্য সংস্থাগুলো বিভিন্ন, তার সাথে সাথে এক অফিসার বললেন যে এই যে 4,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে এসেও ক্যান্সার রোগীরা কিন্তু কেমোথেরাপি আর পাচ্ছে না। অনেক দূর থেকে অনেক সময় আসতে হয় এই যে ক্যান্সারের কেমোথেরাপি নিতে, তারা এসেও আর সেই পরিষেবা পাচ্ছে না। তো তাদের পরিস্থিতি কি, দুই দিক থেকেই খারাপ। একদিকে টাকাও খরচ হচ্ছে, আসতে হচ্ছে, এবং তার সাথে সাথে তারা ট্রিটমেন্টও পাচ্ছে না, কেমোথেরাপি পাচ্ছে না। ডায়াবেটিসের রোগীকে 1 মাসের ওষুধ দেওয়া হয়, অসংখ্য রোগী সেই ওষুধ এখন নিতে আসতেও পারছেন না, ঠিক আছে। অফিসারদের একাংশের বক্তব্য, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রোগীদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়, সেভাবেই বছরভর রোগ নিয়ন্ত্রণে কাজ চলে। মার্চের 3য় সপ্তাহ থেকে সেই যোগাযোগ কিন্তু এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো অফিসারদের একাংশ বলছেন যে বিভিন্ন এরকম স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে রোগীদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়, সেভাবেই বছরভর রোগ নিয়ন্ত্রণে কাজ চলে, কিন্তু মার্চের 3য় সপ্তাহ থেকে এই যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। যক্ষ্মা সেলের এক আধিকারিক বলেন, লকডাউনে রোগীরা হাসপাতালে আসতে না পারায় ডায়াগনোস করা যাচ্ছে না, ঠিক আছে, টেস্ট করা যাচ্ছে না। কারা যক্ষ্মা নিয়ে এখন বসে আছেন বাড়িতে তাও স্পষ্ট নয়। নমুনা সংগ্রহ না হওয়ায় যক্ষ্মায় আক্রান্ত রোগীর কোনো ওষুধে ড্রাগ রেজিস্ট্যান্স রয়েছে তাও কিন্তু তিনি পারছেন না, তারা বুঝতে পারছে না। করোনা ভাইরাসের প্রকোপে কাবু, জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের কর্মসূচি, তাছাড়াও বিভিন্ন জনস্বাস্থ্য রিলেটেড রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এক স্বাস্থ্য অফিসার জানান, রাজ্যের 6টি জেলায় ফাইলেরিয়া রয়েছে। এই রোগ নিয়ন্ত্রণে মাল্টি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 75% থেকে বেড়ে 87% হয়েছিল। এবং ওই অফিসার বলেন, রাজ্যকে ফাইলেরিয়া মুক্ত করার পথে অনেকও এগিয়েও পড়েছিল তারা। বাট স্বাস্থ্য দপ্তরের এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানান, কালোজ্বরে অ্যাক্টিভ কেস খোঁজার কাজ কিন্তু এখন আটকে গেছে। এখন আর কালোজ্বরে অ্যাক্টিভ কেস যে কাজটা শুরু হয়েছিল সেটা এখন আটকে গেছে। তার কথায়, একবার কালোজ্বরে আক্রান্ত হলে 2 বছরের মধ্যে কিন্তু মৃত্যু নিশ্চিত, কিন্তু যদি তাদেরকে খোঁজাও না হয় তাহলে তো তাদেরকে আর ট্রিটমেন্ট দেওয়া যাবে না। কালাজ্বর, ম্যালেরিয়া রোধে ইনডোর রেসিডুয়াল স্প্রেও কিন্তু হচ্ছে না। হাইড্রোসিলের অস্ত্রোপচার বন্ধ। এক অফিসার জানান, বাড়ি বাড়ি কুষ্ঠরোগী খুঁজে বার করার কাজও থমকে গেছে। ডিসএবিলিটি প্রিভেনশন অ্যান্ড মরবিডিটি রিডাকশনের শিবিরও হচ্ছে না। তো গ্রামাঞ্চলে এইভাবে কিন্তু হেলথ কেয়ার ফেসিলিটি বা সার্ভিসেস কিন্তু প্রোভাইড করা হয়, এবং আরবানেও করা হয়, আরবান এলাকাগুলিতে, কিন্তু সব কর্মসূচি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, থমকে গিয়েছে। এর প্রভাব কিন্তু পরবর্তীকালে খুব বাজে হতে পারে। এক অফিসার এবং বলেন, কমিউনিকেশন ডিজিজ হওয়ার রোগ বেড়ে যাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। যেমন এখন মানুষের মধ্যে কমিউনিকেবল ডিজিজটা একটু কমেই গিয়েছিল, নন কমিউনিকেবলই বেশি দেওয়া হচ্ছিল, কিন্তু এখন এই সব কারণে এখন সব কিছু যখন টেস্ট করা যাচ্ছে না বাড়ি বাড়ি গিয়ে, তখন কিন্তু কমিউনিকেবল ডিজিজ হওয়ার রোগ হওয়ার যে হারটা সেটা কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
করোনায় প্রাপ্তিও আছে কিছু। এক শীর্ষ স্বাস্থ্যকর্তা জানান সচেতনতা সবচেয়ে বড় প্রাপ্তি, সেই জন্য জলবাহিত রোগের কিন্তু প্রকোপ কমেছে। এই যে করোনার ফলে সবাই যে হাত ধুচ্ছে, বিভিন্ন রকম প্রিকশন নিচ্ছে, তার ফলে যে জলবাহিত রোগ যে হতো তার কিন্তু প্রকোপ অপেক্ষাকৃত কমেছে। পরিকাঠামো নির্মাণের দিকটিও কিন্তু গুরুত্বপূর্ণ। 68টি কোভিড হসপিটাল, 960টি সিসিইউ শয্যা, 310টি ভেন্টিলেটর, 158টি বাইপ্যাপ ডায়ালাইসিস ইউনিট, বিভিন্ন হাসপাতালে মেডিকেল গ্যাস পাইপলাইনের পরিকাঠামো তারই অঙ্গ। তো এই জিনিসগুলো আমাদের ভালো উন্নতি হয়েছে। এতগুলো কোভিড হসপিটাল, এতটি সিসিইউ শয্যা, ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডায়ালাইসিস ইউনিট, এগুলোর কিন্তু উন্নতি হয়েছে। এবং ওই শিশু স্বাস্থ্যকর্তার কথায় বিভিন্ন কর্মসূচি পিছিয়ে পড়ার ক্ষেত্রে কারো কিছু করার ছিল না। সব কিছুর দুটি দিক থাকে। করোনা পরিস্থিতি নিশ্চয়ই প্রাপ্তি কিছু রয়েছে, পরে হয়তো তা বুঝবো। তো এই শীর্ষ স্বাস্থ্য অধিকর্তা শেষ পর্যন্ত পজিটিভ নোট দিয়ে এই আর্টিকেলটা শেষ হচ্ছে তার কথায়, যে এত কিছু ভালো দিকও হয়েছে করোনার, যে জলবাহিত রোগের হার কমেছে, এত হসপিটাল, এই হেলথ ইনফ্রাস্ট্রাকচার কিছু গঠন করা গেছে, এতগুলো ভেন্টিলেটর, সিসিইউ শয্যা, এবং বিভিন্ন কর্মসূচি পিছিয়ে পড়ার ক্ষেত্রে কারো কিছু কিন্তু করার ছিল না। এই যে লকডাউন হচ্ছে, সব পুরো দেশে এরকম চলছে, এবং সব কিছু দুটি দিক থাকে। করোনা পরিস্থিতি নিশ্চয়ই তার থেকে প্রাপ্তিও কিছু হয়েছে, এটা না পুরোটাই লস হয়েছে, এবং পরে সেটা বোঝা যাবে। তো যাই হোক, আজকে অনেকগুলো আর্টিকেল আমরা ডিসকাস করলাম। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা নতুন দেখছো, এবং বেল আইকনে ক্লিক করে দাও, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।